নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য নীতি নির্ধারণ কমিটি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে আবার আলোচনা করতে চাইছি। সাম্প্রতিক কিছু ঘটনাবলী, কিছু বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিকর তথ্য আর নতুন নতুন ইউনিয়নের জন্ম, যা ভোকেশনাল সমাজকে মানুষের কাছে হাস্যজনকে রূপান্তরিত করেছে। আমরা এখনও ভুলে যাইনি এক সময়কার ভোকেশনাল ঐক্য ভিভায় রূপান্তরিত হয়েছে। 12 বছর আমরা অনেক বক্তব্য শুনেছিলাম। আবার আমরা লক্ষ্য করলাম আরেকটি সংগঠন কর্মচারী ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। এখন আবার লক্ষ্য করছি যে আর একটা নতুন সংগঠন ইউভিটিটিএ, যেটা আগে দেখলাম আমরা ইউভিটিটিএ, সেটাও আবার নতুন একটা সংগঠনে রূপান্তরিত হয়ে গেছে। এ যেন সংগঠন সৃষ্টি করার প্রতিযোগিতা চলছে পশ্চিমবাংলায়। সবাই বলতে চায় যে আমাদের এই সংগঠনটা শাসক দলের। কেউ মন্ত্রীর নাম উল্লেখ করেন, কেউ শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করেন, কেউ ফেডারেশনের শীর্ষ নেতৃত্বের নাম উল্লেখ করেন, কেউ আবার মামাটি মানুষের সরকারের একাধিক মন্ত্রী এবং নেতৃত্ব যারা দিচ্ছেন সরকারের, তাদের নাম উল্লেখ করে যে তাদের অনুমোদনে এই সংগঠনগুলো হয়েছে। জন্মলগ্ন থেকে আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা কখনোই এই ধরনের কোনো কথা বলি না। আমরা বলি বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক, প্রশিক্ষক, নৈশপরি এবং কর্মচারীদের হাতে গড়া সংগঠনই হচ্ছে এবিভিটিটিডাব্লিউ। আমরা 3 টায়ারে আন্দোলন করছি। আবার আমরা বর্তমান সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা সহমত পোষণ করি। সরকারের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। কিন্তু এটা ঠিক, আমরা যে রুজি রোজগারে বিশ্বাস করি বা আমরা যার উপর দাঁড়িয়ে আমাদের পরিবার পরিজনরা আছে, এই দ্রব্যমূল্যর বাজারে আমরা যে কষ্টের মধ্যে দিয়ে বঞ্চিত হয়ে আছি, সংসার চালাতে পারছি না, আমরা দিশাহারা, সে ব্যাপারে আমাদের পরিষ্কার নীতি আপনারা জানেন যে আন্দোলন, আলোচনা, প্রয়োজনে আইনি পরামর্শ এবং আইনে আশ্রয় নেওয়া, এই 3টে কাজ আমরা কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে করছি। এ ব্যাপারে আমরা বুঝতে পেরেছি, আগেও আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে 2021 সালে আজকের ভোকেশনাল সমাজের মাথা উঁচু করে বেঁচে থাকার যে একমাত্র ভরসা স্থল, যে আইন রক্ষক, সামাজিক সুরক্ষা, সেটা এর মাধ্যমেই প্রতিফলিত হয়েছে। যা মন্ত্রী সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় আপনাদের কাছে ব্যক্ত করেছেন। সেই সময় আমরা সমস্ত বিষয়ে সন্তুষ্ট না হলেও সরকার যেহেতু আমাদেরকে সম্মান দিয়েছেন, সামাজিক সুরক্ষা দিয়েছেন, বেঁচে থাকার রসদ জুগিয়েছেন, তা আমরা এই সরকারকে দুহাত তুলে অভিনন্দন জানিয়েছি, আশীর্বাদ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রণামও জানিয়েছি এবং তার উন্নয়নকে আমরা সারা রাজ্যে
আমাদের মাধ্যমে যা করার করণীয় আমরা সেটা প্রতিফলিত করেছি। সেই সময় সরকার আমাদের কয়েকটি বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন, ফিনান্সও সেটা অনুমোদন করেছিলেন। যা আপনারা জানেন, তার মধ্যে সরকারের সুচিন্তিত মতামত এবং নীতি ছিল যে যোগ্যতা এবং সিনিয়রিটি মেনে বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের সুরক্ষা দেওয়া, বেতন বৃদ্ধি করা। আমরা লক্ষ্য করেছি একাধিক সংগঠনের জন্ম লাভ করার জন্য, একাধিক নেতৃত্ব বৃত্তিমূলকে থাকার জন্য, নানান চিন্তা ভাবনা সরকারের কাছে প্রতিফলিত করার জন্য, আধিকারিকদের সঙ্গে দালালি করার জন্য, দিনের পর দিন আধিকারিকদের কাছে ভুল তথ্য পরিবেশন করার জন্য, সর্বোপরি ABVTWকে সব দিক দিয়ে অসহযোগিতা এবং বিরোধিতা করার জন্য যে সমস্ত তথ্য আধিকারিকদের কাছে তুলে দিয়েছিলেন তারা, যারই ফলশ্রুতিতে সেদিন আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের একটা সরকারি জিও বেরোনোর পরও আমাদের ডিপার্টমেন্টাল জিও বেরিয়েছিল আমাদেরকে কিছুটা কোণঠাসা করার জন্য, যেখানে আপনারা লক্ষ্য করেছিলেন যে আমাদের পার্ট টাইম প্রথাটাকে প্রতিষ্ঠিত করে 400 ঘন্টার কম বেশি এই কথাটা লেখা হলো, আমাদের 30টা CLকে পূজা এবং গরমের ছুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো অনৈতিকভাবে, যা ফিনান্স এবং রাজ্য সরকার কিন্তু এই চিন্তাভাবনা করেননি। আমি রাজ্য সরকারের অনেক সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমি কথা বলেছি, ফিনান্সের অনেক আধিকারিকদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, আমি কথা বলেছি, আমার ইউনিয়ন কথা বলেছে, আমাদের শীর্ষ নেতৃত্বরা কথা বলেছে। তাতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ডিপার্টমেন্টের হস্তক্ষেপের জন্য আমাদের কয়েকটি বিষয়ে অকেজো করে দেওয়া হয়েছিল সেদিনকে জিওতে। তারপর আমাদের একটা জেদ ছিল যে আমাদের এই বৃত্তিমূলক সমাজে আমরা কোনো পার্ট টাইম প্রথা রাখতে চাইছি না, পার্ট টাইম বলে কিছু থাকবে না বৃত্তিমূলকে, এটা থাকার কথা নয়। তাই আমরা 2017 সালের শেষের দিকে আমি তৎকালীন প্রাক্তন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়কে বুঝিয়েছিলাম যে এই সমস্যার সমাধান আপনি করতে পারেন স্যার, আপনি এটা দেখুন না। আপনি তো এখন 18 সালে তখন প্রথম দিকে তখন স্যার আমাকে ডেকেছিল, বলল স্বাস্থ্যসাথী কার্ডটা আমি দিতে চাই বৃত্তিমূলক সমাজের জন্য, কিন্তু সেখানে পার্ট টাইমদের ক্ষেত্রে দেওয়ার বাধা আছে। সেই সময় দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্যারের সঙ্গে আমাদের একটা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হয়, যা ডিপার্টমেন্টও অনুমোদন হয়, সবাইকে সেই সময় কন্ট্রাকচুয়াল প্রসিডিওরে নিয়ে আসা হয়। আপনারা যদি জিওটা আপনাদের কাছে কাউকে না থাকে, নিশ্চয় আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন, শুনে নেবেন। সেখানে পরিষ্কার বলা আছে যে আমাদের সোসাইটিতে যত সংখ্যক আমরা আছি, শিক্ষক প্রশিক্ষক কর্মচারী মিলে, তাদের প্রত্যেককেই কন্ট্রাকচুয়াল ফর্মে নিয়ে আসা হয়েছিল। এই জিওটা হচ্ছে 507 টেট পলি, ডেট ছিল 7 মে 2018-তে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 15,790 জন আমরা এই সোসাইটিতে আছি, প্রত্যেকেই কন্ট্রাকচুয়াল। তারপর আমি একাধিকবার সমস্ত নেতৃত্বকে বলেছিলাম যে আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওতে পার্ট টাইম কথাটা বলবেন না, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন আনবেন না, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বারে বারে ব্যবহার করবেন না, তাহলে গভর্নমেন্ট কিন্তু আবার খেলবে এবং আবার খেলা করবে আমাদের সঙ্গে। এবং আমাদের এই সমস্ত নতুন প্রজন্মের আধিকারিকরা ওই বিষয়টিকে এমনভাবে পরিচালনা করবে যা আমাদের প্রত্যেকটা উন্নয়নে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে আবার সেই পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন নীতি। কিন্তু আমাকে অবাক করেছে, একাধিক সংগঠনের জন্ম, আবার জন্ম লাভ করার পরে সংগঠন মৃত, নতুন করে আবার সংগঠনের নাম পরিবর্তন, এই করে যাচ্ছেন দিনের পর দিন, সকলে কাজের কাজ কিচ্ছু করছেন না, আর শুধু দাবি করছেন সবই শাসক দলের সংগঠন। কাউকে অনুমোদন দিয়েছে শিক্ষা সেল, কাউকে অনুমোদন দিয়েছে ফেডারেশন, কাউকে অনুমোদন দিয়েছে মূল পার্টি,
তৃণমূল, কংগ্রেস, এগুলো হয় নাকি কখনো? মামাটি মানুষের সরকার কি এত দুর্বল যে একটা ভোকেশনালের 12,000 লোককে 3-4 জন মিলে সারা স্বীকৃতি দিচ্ছে সংগঠনে? সব বুজরুকি দিয়ে সমস্ত বিষয়গুলোকে গুলিয়ে দেওয়া, আপনাদেরকে ভুল তথ্য পরিবেশন করে দিনের পর দিন টিকে থাকা আর গালমন্দ করা অল বেঙ্গলকে, এটাই কাজ। আমরা লক্ষ্য করবেন এই প্রতিবন্ধকতার হাত থেকে আপনাদের রক্ষা করার জন্য আমরা বাধ্য হয়েছিলাম তখন সরকারের পরামর্শে, একাধিক গুণীজন মানুষের পরামর্শে, অনেক প্রাক্তন আধিকারিকদের পরামর্শে আমরা তখন মঞ্চ করেছিলাম, বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। যেহেতু আমরা অভিভাবকের দায়িত্ব পালন করেছি, সকলকে যাতে আমরা এক জায়গায় এনে আমাদের প্রত্যেকের কথা কাজ এক থাকবে, স্লোগান এক। যে আমরা কি বলেছিলাম, আমরা যখন মঞ্চ গঠন করেছিলাম বলেছিলাম যে কাউকে কোনো নিমন্ত্রণ চিঠি আমরা দেব না। আমরা এই মঞ্চটা গঠন করলাম, যেহেতু আমরা সিনিয়র সংগঠন, আমি সিনিয়র একজন অভিভাবক, আমি সকলকে ডেকে, সাধারণ শিক্ষকদের আমরা ডেকে এনে মঞ্চ তৈরি করেছিলাম। সেখানে আমাদের বলা ছিল যে আমরা আমাদের পেটে রুজি রোজগারের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনও করব, কোর্ট কেসও করে দেব, প্রয়োজনে আলোচনাও করব গভর্নমেন্টের সঙ্গে। সেইভাবে মঞ্চ তৈরি হলো। আমরা লক্ষ্য করলাম সেখানে ইগোর লড়াই, নিমন্ত্রণ চিঠিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ইগোর লড়াই করছে। কিন্তু সুভাষিস ব্যানার্জি অনেক টপ সিনিয়র লিডার, অনেক দিন এই ভোকেশনালে আছে, অনেক কিছু তিনি বোঝেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মঞ্চে যাওয়া উচিত, তাই তিনি সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সব ফেলে রেখে তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তারপরে মঞ্চ দেখেছেন অনেক বৃহত্তর আন্দোলন করছে, মঞ্চের অনেক সৈনিকরা প্রয়োজনে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছেন, মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছেন, সরকারের সঙ্গে আলোচনা জারি রেখেছেন। এতে আমরা অনেকটা এগিয়ে গেছি। আপনাদের বলি, আমি আপনাদের তাই কেন আজকে আমাকে আবার আপনাদের কাছে আসতে হলো, যে আমি কিছু সাবধানতা অবলম্বন করছি, আপনাদেরকে কিছু সতর্কতা আপনাদেরকে কিন্তু আমি জারি করছি। আমার কথা যদি আপনারা পরে মেনে নেবেন, দেখবেন যদি সোশ্যাল মিডিয়াতে মানুষকে খেলতে দেন আর একাধিক সংগঠনের এই জন্মলাভ আর সংগঠন খালি পরিবর্তন করা, নাম পরিবর্তন করা, এইসব যদি দিনের পর দিন করতে দেন, তাহলে আপনি হারিয়ে যাবেন সমাজের মধ্যে, কেউ আপনার পাশে আর দাঁড়াবে না। কোথায় সবার সব কিছু হয়ে যাবে, আপনার কিচ্ছু হবে না। আবার ওই সেই পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন লক্ষণ রেখা টানছে 2-4 জন, যাদের কথায় আপনারা ওখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। আমি দেখেছি মাঝে মাঝে আমাকে তানজির ফোন করে, আমাকে বিপ্লব ফোন করে একাধিকবার, এই সমস্ত গুল গেজাগেজি নিয়ে আমাকে প্রায় সময় জানানোর চেষ্টা করে, এই বলেছে, অমুক এই বলেছে। আমি কিছু বুঝি না, যারা বলছে তাদের কি বলার কোনো এখতিয়ার আছে কিনা আমি জানি না। তারা কি কোথাও জানে এইসব কিছু আলোচনা? শুধু তারা যেহেতু অর্পণ মজুমদারকে বিরোধিতা করতে হবে আধিকারিকদের চক্রান্তে, সোমেন তালুকদারকে বিরোধিতা করতে হবে, সমীর ভাস্করের বিরোধিতা করতে হবে, অল বেঙ্গলের বিরোধিতা করতে হবে, তার জন্য ওরা যা যা করণীয় সেই কাজটাই করছে। ওই জন্য ওদের বলতে হবে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজনটা বারবার ওরা। আর আধিকারিকদের কাছে বারে বারে বলছে, ডেপুটেশনে দিচ্ছে, স্মারকলিপিতে দিচ্ছে, লেখায় দিচ্ছে, নবান্নে লেখা পাঠাচ্ছে, সেখানেও পার্ট টাইম কন্ট্রাকচুয়াল, যে পার্ট টাইম প্রথা কি বিলোপ করতে হবে। আরে পার্ট টাইমই তো নেই, তা বিলোপ করবে কি করে সরকার? সরকার তো তার গেজেটে দেখছে যে কোনো পার্ট টাইমেই ভোকেশনালে নেই, সব কনসোলিডেটেড পে পাচ্ছে, সকলের বোনাস আছে, সকলের 3% ইনক্রিমেন্ট আছে, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট আছে। আর গভর্নমেন্টের যে সার্কুলার আছে আপনারা পড়েন কিনা আমি জানি না, পরিষ্কার বলা আছে সরকার যদি কাউকে পে করে কনসোলিডেটেড পে, সরকারি সুযোগ সুবিধা সহ, তারা সকলেই হচ্ছে কন্ট্রাকচুয়াল ফর্মে আছে গভর্নমেন্টের। আর এদেরই সুরক্ষা দেবে গভর্নমেন্ট আগামী দিনে, এদেরই ইমপ্লিমেন্ট করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং আমি এটাও শুনেছি এক পণ্ডিত বলছেন বিধানসভায় বিল পাস হয়ে গেছে, মানে বিধানসভায় বিল পাস হবে লুকে লুকে, কেউ জানবে না। বিল পাস হয়, বিল তো প্রকাশিত হয়ে যায় বাইরে, কোনো বিল পাস হয়ে গেলে সেই বিল কি লুকে লুকে হয়? আমাদের ইমপ্লিমেন্টের বিল বিধানসভায় পাস হয়ে গেছে, এটা লুকে লুকে, সে তো সবাই জানতে পারবে বিল পাস হয়ে গেলে। কিন্তু গুল মারতে হবে। এই যে পণ্ডিত এই গুল মারে, সে আপনি দেখেছেন এর আগে সে বিভিন্ন চিঠিতে সই করে না, না সই করে সেই ইউনাইটেডের একটা ইউনিয়নের নাম করে সে এমন এমন দাবি মিটতে চলেছে, সে কিন্তু আপনাদের লিখে দিয়েছিল যে 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে এগুলো সব হয়ে যাচ্ছে। সে ঘরে বসে পশ্চিম মেদিনীপুরে এই গুল মারে।
কোথাও যাওয়ার তার এখতিয়ার নেই, কোথাও 3টে লোক নেই সংগঠন করা, কোথাও জেলা কমিটি মিটিং আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। আর একটা তো দম শেষ করে এখন ঘরে আছে, 12 বছর বকেছে, সেটাও চেঞ্জ করেছে, ভোকেশনাল ঐক্য থেকে বিভা। মানে এদের শুধু চেঞ্জ দল, মানে এরা যখন দেখছে আর টিকে থাকতে পারছি না তখন একজনকে ধরো। তৃণমূল কংগ্রেস লিখছে ভোকেশনালের মধ্যে, আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে। তা তৃণমূল কংগ্রেস ওদেরকে এটা অনুমোদন দিয়েছে, তাহলে সেই লেটারটা ওই পণ্ডিতকে বলবেন আগে বাইরে ভাসিয়ে দিতে, যে তৃণমূল কংগ্রেস ওদেরকে অনুমোদন দিয়েছে, সেই লেটারটা তো আগে দেয়। ফেডারেশন বলছে, ফেডারেশন তো আগে চিঠি দেবে যে আমি এই যে অনুমোদন দিয়েছি, লেটারগুলো কোথায়? লেটারগুলো কিন্তু আসবে না, কারণ মামাটি মানুষের সরকারের যে নীতিটা আমি আপনাদের বলে দিই, নীতিটা তা আমরাও পারতাম। আমাদের তো মেন্টর মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়, আমাদের সংগঠনের মেন্টর কে? মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়, যিনি বর্তমানে এই সমাজকে বাঁচানোর জন্য আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে গভর্নমেন্টের সাথে, যার কথাই হবে শেষ কথা, এবং তার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী। তাহলে তো আমাদেরকে সবার আগে আমরা প্রথমেই বলতে পারতাম এই যে তৃণমূল কংগ্রেসের সংগঠন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলবে না যে ওটা লিখতে তৃণমূল কংগ্রেস সংগঠন। এখতিয়ার আমাদের নেই, কোনো নেতারও দেওয়ার ক্ষমতা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস দিতে পারে না। সরকারের পলিসি আছে একটা আলাদা, সেই পলিসির মধ্যে কেউ যেতে পারলে তবে সেটা সরকার অ্যাপ্রুভ করে তার নিজস্ব প্রোটোকলের মধ্যে। আমি লিখে দিলাম, সোশ্যাল মিডিয়ায় চলছে বাজার গরম, সরকার জানে না। তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো সংগঠনে 3 জন মালিক হতে পারে না, একটা ভোকেশনাল সংগঠনে। এটা আপনাদের মাথায় রাখা উচিত ফার্স্টেই। আরেকটা হুগলি থেকে বকে সোশ্যাল মিডিয়াতে, কি অদ্ভুত বকে, সারাক্ষণ গালি দেয় আমাকে, সোমেনকে, সমীরকে গালি দেয়। আগে ছিল ওই যে নর্থ বেঙ্গলের দিলওয়ারের সঙ্গে সংগঠন করেছে, বাবা কি স্পিড! দিলওয়ার হলো পার্ট টাইমদের কি ত্রাতা, বিধাতা। এখন কি দিলওয়ারকে কেউ দেখেছেন আর মঞ্চে আসে? দিলওয়ার এবার দিলওয়ারকে ছেড়ে এখন আবার এই কয়েকদিন আগে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সে আবার ফেডারেশনের গল্প বলছে। বুঝুন, জল মাপছে আর গালি দিচ্ছে আমাদেরকে। সে গালি কি নোংরা ভাষা! ভূগোলের শিক্ষক জেনারেলে পড়াতে পড়াতে মাথা মাথা খারাপ হয়ে গেছে, জেনারেলে পাশ করেছে তো টেকনিক্যালে পড়াচ্ছে, এ তো এই অদ্ভুত পাগল টাগল ঢুকিয়ে দিয়েছে সব ভোকেশনালে। তো এরা যদি টেকনিক্যালে থাকে তাহলে এরা তো এগুলোই বলবে। টেকনিক্যাল সম্বন্ধে কোনো জ্ঞান থাকলে ও সোশ্যাল মিডিয়াতে ওগুলো লিখতো না। ও নিজেই বুঝতে পারছে না যে ও কোন সাবজেক্টের টিচার। ফলে এই সবচেয়ে বেশি বলে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন। আর আমি আপনাদের পরিষ্কার বলছি, এই পার্ট টাইম শব্দ যদি ভোকেশনাল সমাজ থেকে বলতে দেন বারবার, এই নূতন প্রজন্মের আধিকারিকদের কাছে যদি বারবার দরবার করতে দেন পার্ট টাইম পার্ট টাইম পার্ট টাইম, গভর্নমেন্ট কিন্তু ফিনান্স দপ্তর থেকে বেরোনোর পরও কিন্তু কোনো জিও আবার কিন্তু দপ্তরে এসে কিন্তু দপ্তর কিন্তু আবার ওখানে হস্তক্ষেপ করবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তার দায়ভার কিন্তু সংগ্রামী মঞ্চ নেবে না, তার দায়ভার কিন্তু অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেবে না। কারণ আমাদের স্লোগান 1091 আমাদের জিওতে বলবৎ আছে, 3998 ভালো করে দেখবেন, আর প্রত্যেকের জিওটাও দেখবেন। একমাত্র আপনাদের জিওর মধ্যেই প্রাক্তন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় আমাদের বাঁচানোর তাগিদে সরকারকে বুঝিয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলিয়ে, সেই সময় একমাত্র আমাদের সিনিয়রিটি এবং যোগ্যতার ভিত্তিতে ওই ফিনান্সের অনুমোদন করা জিও আমাদের হাতে তুলে দিয়েছিল। ফিনান্স শুধুমাত্র ডিপার্টমেন্টাল খামখেয়ালির জন্য, ডিপার্টমেন্টের স্বৈরাচারী মনোভাবের জন্য তৎকালীন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের এখানে হস্তক্ষেপ করে 400 ঘন্টার কম বেশি ব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করেছেন। যা ফিনান্স জানে কিনা সন্দেহ আছে। আমাদের সিএল অন্ধকারে ঢুকিয়ে দিয়েছেন। গরমের ছুটি, পূজা প্রকাশ, প্রত্যেকের দেখেন জিওতে সিএল 30টা আছে, প্রত্যেকেরই তো পুজো আছে, গরমের ছুটি আছে, তাহলে আমাদেরটা কেন ওর সাথে অ্যাড করে দিল? আজও সমাধান করেননি। ফলে আবারও যখন আমরা 1091 পাওয়ার জন্য 1 নম্বর, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা 1 নম্বর স্থানে আছি ওটা পাওয়ার। যা টাইটোরিয়া গভর্নমেন্ট নিয়েছে
যে টাইটোরিয়াতে গভর্নমেন্ট এটা করতে চলেছে বা করবে সিদ্ধান্ত নিয়েছে বা গভর্নমেন্ট মার্চ মাসে যেটা প্রকাশ করেছে, সোমেন তালুকদার আপনাদের বুঝিয়ে দিয়েছিল 1086 এবং 1091। 1086 প্রোটোকল কার সঙ্গে আছে সেটা ও বলে দিয়েছিল আপনাদের আইসিটি কম্পিউটার টিচারদের সাথে, যার মধ্যে আমরা না। আর সোমেন তালুকদার বুঝিয়ে দিয়েছিল 1091 জিওর মধ্যে আমরা কিভাবে যেতে পারি, সেটাও সোমেন তালুকদার বলেছিল যে 3998কে মান্যতা দিয়েই ওটা আমরা ওখানে প্রবেশ করছি এবং ওটা আমাদের জিওতে আছে। ফলে আমরা দয়া দাক্ষিণ না হয়ে এই ইউনিয়ন চেঞ্জ করে, ইউনিয়ন পরিবর্তন করে, নাম বদলে, বিভিন্ন ব্যক্তিত্বের নাম তুলে ধরে 1091 পদ পেতে হবে না। ওটা আমাদের অধিকার, ওটা অলরেডি বলবৎ করেছেন প্রাক্তন মন্ত্রী। ফলে যে চিন্তা ভাবনা গভর্নমেন্ট নিয়েছে বর্তমানে আমাদের জন্য, আমরা পাবো। আমরা পরিষ্কার, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একদম যে কাগজপত্র জমা দিয়েছে কালীঘাটে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের যে তথ্য পরিবেশন করেছি, আমরা যে রোড ম্যাপ সেখানে দিয়েছি, তাতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি মাননীয়াকে এবং সরকারকে এবং আমাদের মাননীয় মন্ত্রীকে যে আমরা ওটা 1 নম্বরেই পাবো, আমাদের জন্য ওটা বলবৎ আছে আমাদের জিওতে, তাই আমরা এটা পেয়ে যাব। এখন মুশকিল কি, আপনি যদি যেচে ঘা করেন আপনার ভোকেশনাল সমাজকে, আমরা বারবার বলে দিচ্ছি এখানে কোনো পার্ট টাইম নেই। সোমেন তালুকদার আপনাদের পরিষ্কার করে আমাদের নির্দেশে, আমার নির্দেশে সোমেন তালুকদার ব্যাখ্যা করে দিয়েছে যে এটা কন্ট্রাকচুয়াল পুরো সমাজ হচ্ছে ভোকেশনাল সমাজ। যে এদের জন্য সরকার যেহেতু ভাবছে, এই অংশের মানুষের জন্য সরকার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, আমরা এর মধ্যে বলবৎ থাকব। তাই আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যেভাবে সরকার প্রোটোকল অনুযায়ী সেট করে দিয়েছে, সেটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমরা পাবো। কিন্তু বিধানসভায় বিল পাশ হয়ে গেছে, এই ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প সাজিয়ে আপনাদের সামনে তথ্য পরিবেশন খাড়া করে দিচ্ছে। কোনো বিধানসভায় বিল উঠলে সেটা মানুষ জানতে পারে, সেটা মানুষের জন্য আসে সেই বিলটা, মানুষ সবাই জানতে পারে যে বিধানসভা আজকে এই 3টে বিল উঠেছে, কালকে এই 2টো উঠেছে, পরশু এই 4টে উঠেছে। এটা ঘটনা যে বিধানসভায় আগে মন্ত্রিসভায় অনুমোদন হয়, মন্ত্রিসভা আলোচনা কমপ্লিট, গভর্নমেন্ট সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। গভর্নমেন্ট যদি মনে করে এই 1091 বিধানসভায় যাবে, প্রোটোকল অনুযায়ী তুলতে হবে বিধানসভায়, তাহলে তুলবে। আর গভর্নমেন্ট যদি বলে আমি এটা দিয়েই দিয়েছি, এটা ওরা প্রাপ্য, গভর্নমেন্ট বিধানসভায় তুলবে কেন? গভর্নমেন্ট নিজেই দিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী। এটা তো বিধানসভার এখতিয়ারের মধ্যে নাও পড়তে পারে। এটা তো অলরেডি 1091 তো গভর্নমেন্ট, যারা এই বোকা সমাজ আপনাদের বোঝাচ্ছে, এই নেতাগুলো আপনাদের বোঝাচ্ছে যে আমরা পরিশ্রম করে বিধানসভায় বিল পাস করিয়ে আনতেছি, ওরা নাকি বোকা, ওরা কিছু খবর রাখে না, আমরা বোকা। 1091, 1086 আপনি দাবি করছেন, পাবলিশ হয়ে গেছে গভর্নমেন্টে, সেটা বিধানসভায় পাস করে আনবে? এত মূর্খের রাজ্যে ভোকেশনাল সমাজ ঢুকে পড়েছে। আর এই নতুন পর্বের প্রজন্মের আধিকারিকরা এই কটা লোককে ব্যবহার করে গোটা ভোকেশনাল সমাজকে বিভ্রান্ত করে, ফিনান্সকে ভুল তথ্য বারবার পরিবেশন করে আমাদেরকে খানিকটা হলেও দমিয়ে রাখার চেষ্টা করছে, যারই ফলশ্রুতিতে কোন নেতার মুখ দিয়ে মেডিকেল যে এত একটা সমস্যায় পড়েছে গত 4 মাস 5 মাস ধরে, একটা নেতার মুখ দিয়ে মেডিকেল সমস্যার সমাধানের জন্য একটা শব্দ কোথাও ব্যয় করেছে? ওদের মধ্যে কি মেডিকেল টিচার নেই? আসলে ওরাই ষড়যন্ত্রের নায়ক। ওরাই চাইছিল অর্পণ মজুমদার, সমীর তালুকদার, সমীর ভাস্করকে যদি এখান থেকে তাড়ানো যায়, ইউনিয়নটাকে যদি ডিজলভ করে দেওয়া যায়, ইউনিয়নের শীর্ষ নেতাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায়, তাই ওরা ম্যাডামের সঙ্গে ষড়যন্ত্র করে মেডিকেলের এই একটা অনৈতিক কাজ তুলে নিয়ে আসা হয়েছে। আমি অনেক আধিকারিকদের সাথে, আমি সমীর আলোচনা করেছি আমরা, এবং বহু আধিকারিক আছে, নিশ্চয় আমি তাদের নাম উল্লেখ করব না, তারা এখানে একমত নয়। মেডিকেলের যে পদ্ধতি বর্তমানে চলছে, 2005 সাল থেকে চলা যে মেডিকেলের হেলথ ওয়ার্কার, ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট, তার যে প্রোটোকল, তার যে সিস্টেম, আর বর্তমানে যে মাধ্যমিক পাশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য যে 15টা স্বল্পমেয়াদী কোর্স এসেছে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ক্রমে, তার সঙ্গে আমাদের কোর্সের কোনো মিল নেই, কোনো স্ট্রাকচার এখানে খাটতে পারে না, ফলে এটা চলতে পারে না। এই কারণেই কিছু মানুষ মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। আমরা সরকারকে বিড়ম্বনায় ফেলতে চাই না।
আমরা সরকারের বিরুদ্ধেও আদালতে কোনো তথ্য পরিবেশন করছি না। আমরা সরকারের দেওয়া 2013 সালে দুটো কাউন্সিলকে মার্জার করে একটা কাউন্সিল করেছে। এই নতুন সরকার আমাদের জন্য কি সিদ্ধান্ত করে দিয়েছিল সেই বিলে, সেটাই কেবলমাত্র আমরা তুলে ধরেছি আদালতে, যে সরকার দিতে চেয়েছে, সরকার ঠিক জায়গায় আছে, আধিকারিকরা শুধুমাত্র নিজেদের গায়ের জোরে আমাদেরকে বিভ্রান্ত করে মেডিকেলে এই বিভ্রান্ত সৃষ্টি করেছে। হুজুর, এটা আপনি দেখুন, আমরা সরকারের বিরোধিতা করছি না, সরকারকেও বিড়ম্বনায় ফেলছি না, বরং সরকারের তথ্য পরিবেশন করেছি আদালতে, যাতে এই আধিকারিকদের পরিবর্তন করা যায়। যে আধিকারিকগুলো অনৈতিকভাবে ভোকেশনালে এরকমভাবে বঞ্চনা করছে, ভোকেশনালে লাঞ্ছনা দিচ্ছে আমাদেরকে দিনের পর দিন, বিভিন্ন নোটিশের মাধ্যমে আমাদেরকে ওষ্ঠাগত প্রাণ করে দিচ্ছে আমাদের প্রত্যেক দিন, এই সমস্ত আধিকারিকদের পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। কারণ সরকার আমাদের জন্য ভাবনা চিন্তা করছেন এবং করবেন এবং দেবেন। আমরা জানি আমাদের কি হতে চলেছে। ইচ্ছা করলে তো আমরা বলে দিতে পারতাম এক্ষুনি, কিন্তু ওই যে নাম চেঞ্জ হয়ে গেল, কালকে দেখলাম ইউভিটিটিএ, আজ হয়ে যাচ্ছে তৃণমূল শিক্ষা সেল। এ তো মহা যন্ত্রণা। ফেডারেশন আগে ছিল একটা, কর্মচারী সমিতি ছিল একটা, আলাদা নাম ছিল বিনিময় বাবুদের, আরেকটা নাম হয়ে গেল নূতন। আগে ছিল ভোকেশনাল ঐক্য, সে তো চলছে একেবারে দূরপাল্লা গাড়ির মতো, 12 বছর হয়ে গেল ভিভা। সব পরিবর্তন, মানে ইউনিয়নই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে বুঝেন কি পরিস্থিতি। তাহলে যে ইউনিয়নটা মানুষকে নিয়ে করলো, তাহলে সেই ইউনিয়নটা বুঝলো কি ছিল, তাহলে পরিবর্তন করলো কেন? তাহলে ওটা মানুষের মধ্যে কোনো আশীর্বাদ নেই, মানুষ ওটাকে প্রত্যাখ্যান করেছে ওগুলো, তাই নাম চেঞ্জ করে আবার কিছুদিন বেঁচে থাকতে চায় ওই ইউনিয়নটাকে নিয়ে। আমি তাই আপনাদের বলেছি, আবার সতর্ক করছি, সোশ্যাল মিডিয়াটাকে সতর্ক দিয়ে এখন পাহারা দিন। সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এই বিভাজন না আনে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পরিত্যক্ত ছেলেরা, যারা ভোকেশনাল সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যারা এইসব আলোচনা করছেন, তাতে কিন্তু আমাদের বিভ্রান্ত বাড়ছে। তাদের ফিনান্সের অনুমোদন থাকলেও ডিপার্টমেন্ট কিন্তু সেখানে আঙ্গুল চালানো বা কলম চালানোর সুযোগ পেয়ে যাবে। আমাদের ভুলের জন্য তার খেসারত দিতে হবে কিন্তু ভোকেশনাল সমাজকে। সেদিন যদি আপনি অর্পণ মজুমদার, সোমেন তালুকদার, সমীর ভাস্করকে ডেকে বলেন, দাদা এটা কেন হলো, কোনো উত্তর পাবেন না। আমরা বারবার আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে সতর্ক করছি, আমরা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ভোকেশনাল সমাজটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি তো আপনাকে জিও নাম্বার বলে দিলাম, যে আপনাকে তো বলে দিলাম যে 507 টেট পলি, আমি আপনাকে ডেটও বলে দিলাম যে আপনাকে 7 মে 2018 সবাই কন্ট্রাকচুয়াল হয়ে গেছেন পশ্চিমবাংলার বুকে, ভোকেশনালে আর কোনো পার্ট টাইম নেই। তারপরে কেন সোশ্যাল মিডিয়াতে আবার পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজনের কথা বলা হচ্ছে? ওই প্রতিবাদ করছেন না তো আপনারা কেউ? জন্মলগ্ন থেকে আমি ভোকেশনালের সঙ্গে যুক্ত আছি। আমি যখন দৃঢ়তার সঙ্গে আপনাদের এই কথাটা বলছি, আমি না জেনেই বলছি। কোনো আধিকারিক তো আমাকে দেখে জিজ্ঞেস করছে না যে আপনি কেন বলছেন এই কথাটা, কিসের বলে বলছেন, সবাই কন্ট্রাকচুয়াল। করে আধিকারিকদের সেই সাহস হচ্ছে না তো। কিন্তু আপনারা করছেন, আপনারা লিখছেন অনেকের কোয়ালিফিকেশান ঠিক নেই, আপনারা বলছেন নেতৃত্বের কোয়ালিফিকেশান ঠিক নেই, মানে আপনারাই জানতা। সরকার বলল না, আধিকারিক বলতে পারছেন না 18 বছর 19 বছর ধরে, আপনি বলছেন যে নেতাদের কোয়ালিফিকেশান ঠিক নেই অনেক। আর নেতাদের কোয়ালিফিকেশান বিলের জন্য নাকি অনেকের কোয়ালিফিকেশান ঠিক নেই, নাকি অনেকের নাকি উন্নয়ন হয়নি, সেখানেও পার্ট টাইম কন্ট্রাকচুয়ালের মধ্যে বিভাজন, তার জন্যই নাকি উন্নয়ন হচ্ছে না। আমি পবিত্র বাবুকে বলবো, তানজিরকে বলবো, আর রমেনকে বলবো যে অনধিকার চর্চা বন্ধ করুন। সঠিক যদি তথ্য পরিবেশন করতে পারেন, চ্যালেঞ্জ করে ওখানে দেখিয়ে দেবেন যে এই কাগজ বলে এটা বলছি। আর না পারলে অযথা বিভ্রান্ত ছড়াবেন না। গালিগালাজ এটা তো আপনার ধর্মে পরিণত হয়েছে, আমি দেখছি কর্মেও পরিণত হচ্ছে, যে আপনি নিজেকেই অনেক ছোট করে ফেলেছেন, সবার কাছে হাস্যজনকে রূপান্তরিত করে ফেলছেন। আপনি অমুকের নাম ধরে বলছেন একমাত্র ইনিই পারবে ভোকেশনালের উন্নয়ন করে দিতে। আপনি বলছেন আপনি নিজে একজন ভোকেশনাল সোসাইটিতে কাজ করেন, আর আপনার উন্নয়ন করে দেবে আরেকজন যে আমাদের ভোকেশনাল সোসাইটিতে নেই। এই হচ্ছে আপনার মাপকাঠি ভোকেশনালের উন্নয়নের ক্ষেত্রে, মানে অন্যকে ধরে বেঁচে থাকার স্বপ্ন।
নিজে বাঁচতে পারছেন না। তাহলে সেদিন দিলওয়ারের সঙ্গে থেকে কি স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন যে আমরা দিলওয়াররাই পারবে একমাত্র পার্ট টাইমকে সঠিক পথে নিয়ে আসতে, আজকে সেই স্লোগান আপনি মুছে ফেলেছেন সেদিনকার। তাই আপনাকে আমি শুভবুদ্ধি হওয়ার জন্য আরেকবার বললাম, বারবার নিশ্চয় বলা যাবে না, নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আমি আপনাকে একটা পরিষ্কারভাবে বললাম, কেউ পাশে থাকবে না। সেদিন যখন বুঝবেন, যেদিন বাড়ি খাবেন, সমাজ ব্যবস্থায় তো আপনি বুঝতে পারছেন না মানুষকে কতটা চিনেছেন আপনি, কাদের সঙ্গে চলাফেরা করেন আপনি, কাকে গালিগালাজ করেন আপনি, তাদের কোয়ালিটি কোয়ান্টিটি আপনি কি জানেন, আপনি সোমেন তালুকদারকে কতটুকু চেনেন, তার কোয়ালিফিকেশন কি। একদিন আপনি ডাইরেক্টরের ঘরে গিয়ে আপনি আলোচনা করে দেখুন না যে আমরা এই দাবি তুলছি যে অল বেঙ্গলে এই শীর্ষ নেতৃত্বদের কোয়ালিফিকেশন ঠিক নেই, আন্দোলন করুন। বলেছিলেন তো এমএলএদের নিয়ে ওখানে ধর্ণা দেবেন, আমরা শুনেছি এইসব গল্প অনেক। কোথায় গেল সেগুলো আপনাদের? বলাটা খুব সহজ, করাটা কঠিন। একটাই স্লোগান সকলের জন্য আমরা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা অল বেঙ্গলের নীতি নির্ধারণ কমিটি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক আংশিক সময়ের কোনো মানুষের জন্য যে চিন্তা ভাবনা নিয়ে তার ক্যাবিনেট মিটিং ফলপ্রসূ করেছেন, মাননীয়া যে সিদ্ধান্ত নিয়েছেন বা সেটা উনি চেষ্টা করছেন সকলের জন্য যে সিদ্ধান্ত ঘোষণা করতে, তার মধ্যে বৃত্তিমূলক সমাজ আছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি এবং এটাও বলে দেব আপনাদেরকে, আমরাই বলে দেব, দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সমাজে বিভাজন হচ্ছে কিনা। আমরা চুলচিরা সতর্ক দৃষ্টি রেখেছি, আমাদের সোসাইটি এটাকে অনেকটা বিভ্রান্ত করেছে, আমরা বোঝানোর চেষ্টা করছি, লড়াইটা আমরা দিচ্ছি যে আমাদের কোনো পার্ট টাইম নেই। আমরা এখনও জোরালো সওয়াল করেছি, যথা জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমরা প্রয়োজনে আপনাদের জানাচ্ছি, আদালতেও আমরা প্রোটোকল মেনে এই চ্যালেঞ্জ করছি। ফলে আমরা ভীরু কাপুরুষ নই। তবে যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন সংগঠনের পাশে, এগুলো আমরা করি না। আমরা মনে করি কোনো সরকারকে ভালোবাসা দিয়ে সরকারের পাশে থাকব, থাকি, আছি, কিন্তু কোথাও এরকম লেখা নেই যে এইটা লিখলে এর জোরটা বোধ অনেক বেশি। এটা বিভ্রান্ত ছাড়া কিচ্ছু নয়। সরকার যদি অ্যাকোয়ার করে কাউকে, সেটা তার সরকার তার নিজস্ব ফোরামেই বলে দেবে যে আমাদের সরকারের অনুমোদন ক্রমে সংগঠন হচ্ছে এটা। সরকার যদি বলে, কোন মানুষ কি বলল, কোন নেতা কি বললো, এটা অমুকের সংগঠন তমুকের সংগঠন, এর কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের সংগঠনের মেন্টর তো আপনারা জানেন, পূর্ণেন্দু বসু মহাশয়, তা তিনিও তো সরকারের একজন বড় প্রভাবশালী। কই আমরা তো বলি না এইসব গল্প, এসব গল্প তো আমরা দিই না আপনাদের সঙ্গে। ফলে আমাদের প্রতি ভরসা রাখুন। আমরা যে মঞ্চ করেছি আপনাদের জন্যই করেছি, আমরা যে মঞ্চ করেছি আপনাদের জন্য, লড়াইয়ের জন্য করেছি, আলোচনার জন্য করেছি। আমরা সরকারের সঙ্গে নেগোসিয়েট করছি, অনেকটা এগিয়ে গেছি। আপনারাও খুব উৎকণ্ঠার মধ্যে আছেন। সবচাইতে বড় উৎকণ্ঠা 65 বছর যে বিষয়টা আমরা হাতে নিয়েছি, এই 65 বছর সকলের জন্য হবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি 65 বছর সকলের জন্য হবে। সেই কাজ আমরা করছি, আমরা অন্যায় করছি না। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের স্বার্থ সুরক্ষা দেওয়ার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছি। এবং আগামী সোমবার আপনারা জানেন আমাদের মেডিকেলের চূড়ান্ত মামলা মহামান্য আদালতে হবে। আমরা বসে নেই, আমরা কখনো মাথা নিচু করে বাঁচতে চাই না। কারণ সরকার আমাদের মাথা উঁচু করে বাঁচানোর জন্য অনেক কিছু শিখিয়েছে। সরকার যখন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, তখন কোনো এক আধিকারিক আমাদের মাথা হেট করে দেবে, আমরা সেটা মেনে নেব না। প্রয়োজনে আমরা মহামান্য আদালতে বারবার যাব, যেটা আমরা গেছি। দেখবেন না লড়াইটা আসুন। নৈশপরিদের আজকে কী হলো? আজকে নৈশপরিদের ডিউটি টাইম বেঁধে দিল। নৈশপরিদের ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে গেল, গভর্নমেন্টেরকে বলা হলো। তাহলে আজকে নৈশপরিরা স্বীকৃতি পেয়ে গেল। নৈশপরিদের জন্য বলেছে মিনিমাম ওয়েজে বেতন দিতে হবে। জয়েন্ট সেক্রেটারিকে বলেছে 4 সপ্তাহের মধ্যে বিবেচনা করার জন্য। কেন বললো আজকে আদালত? বলেছিল তো যে নৈশপরিদের নাকি নিয়োগ ঠিক নেই।
নৈশপ্রহরীরা নাকি সব যাযাবর, এটা বলতে পারেন না কোনো আধিকারিকরা। তাই নৈশপ্রহরীরা আদালতে গেছিল যে সরকার যেখানে মান্যতা দিচ্ছে সেখানে আধিকারিকরা দিচ্ছে না, ফলে এটা চলতে পারে না। তাই কোর্টই একমাত্র তখন ভরসা হচ্ছে, কোর্ট বলে দিয়েছে সেটা। আজকে একইভাবে আমরা মেডিকেলরাও আদালতে দ্বারস্থ হয়েছে। অবশ্যই ফাইট হবে, এ লড়াই যতদূর পর্যন্ত যাবে আমরা ততদূর পর্যন্ত পৌঁছে যাব। আমরা এতটুকু বিচলিত নই, আপনাদের বলি। আর আমরা মেডিকেল টিচারদের আবারও বলছি, আমরা যে আলোচনা আপনাদের সঙ্গে জারি রেখেছি সেই আলোচনা আপনারা যেভাবে ফলো করছেন সেভাবেই ফলো করবেন। অবশ্যই আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। সকলে ভালো থাকুন। ভালো খবর আসার জন্য আমরাও উৎকণ্ঠায় বসে আছি। নিশ্চয়ই মাননীয়া ভাবছেন, মাননীয়া আমাদের প্রতি আস্থা আছে যে মাননীয়া আমাদেরকে সুরক্ষা দেবেন। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য আমি শেষ করছি।